দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইজতেমা একটা হচ্ছে, কোনো পক্ষের সমালোচনা বা কোনো পক্ষের বিরোধিতা আসতে পারে, এরকম কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাহালমের কারাভোগের ঘটনা তদন্তে দুদকের কমিটির ওপর আইনজীবীদের অনাস্থা। বিচার বিভাগীয় তদন্ত দাবি। ক্ষতিপূরণ নির্ধারণ করবেন উচ্চ আদালত। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও অধিকার ফিরিয়ে দেওয়া উচিত, ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। তাবলিগ জামাতের দুপক্ষের সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে অনুষ্ঠিত হবে 15 থেকে 18 ফেব্রুয়ারি। বিকেলে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আখেরি মোনাজাতের বিষয়ে দুপক্ষ মিলে সিদ্ধান্ত নেবে। এছাড়া মাওলানা সাদ কান্দলভি অংশ নিচ্ছেন না বলেও জানানো হয়। গেল ডিসেম্বরে নেতৃত্ব নিয়ে কোন্দলের জেরে বিরোধে জড়িয়ে পড়েন তাবলিগ জামাতের দুপক্ষের অনুসারীরা। সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে প্রাণ হারাতে হয় একজনকে। এই অবস্থায় এ বছরে ইজতেমা আয়োজনে বেশ কয়েক দফা দুপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। সর্বশেষ 24 জানুয়ারি দুপক্ষের সম্মতিতে এক পর্বে 15 থেকে 17 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের 12 দিন পর মঙ্গলবার বিকেলে আবারও দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে ইজতেমার সময় একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী, যার প্রথম 2 দিন ব্যবস্থাপনায় থাকবে মাওলানা জুবাইর আহমদ ও পরের 2 দিন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। 15, 16, 17, 18 এই 4 দিন ইজতেমাটা হবে। প্রথম যে 2 দিন ব্যবস্থাপনাটা আমরা হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেবের উপর দায়িত্ব দিছি এবং পরের 2 দিন ব্যবস্থাপনাটার দায়িত্ব দিছি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের পরে। কেউ কারোরে আক্রমণ করে কোনো কথা বলবেন না বলে ওনারা নিজেরাই স্বীকারোক্তি প্রদান করছেন। আখেরি মোনাজাত পরিচালনার বিষয়ে তাবলিগ জামাতের মুরব্বীরা সিদ্ধান্ত নেবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। আখেরি মোনাজাতটা বিশেষ টার্গেটের বিষয়। এটা কে করবে, কারা করবে, এই দায়িত্ব আমরা নেই। ওনাদের পরে ছেড়ে দিছি, ওনারাও গ্রহণ করছেন। নিরাপত্তা বিধান করার জন্য সকল নিরাপত্তা বাহিনী আগেও যেমন ছিল, এবার বরঞ্চ একটু আরো অনেক অধিক বেশি থাকবে। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্দলভি এবার ইজতেমায় অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। উনি আসতে পারবেন না বলে নিজের অপারগতা উনি প্রকাশ করছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে প্রতি সপ্তাহে 3 দিন করে চলবে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের প্রথম দিনে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রথম দফা মিলিয়ে এ পর্যন্ত উচ্ছেদ হয়েছে 6 শতাধিক স্থাপনা। যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে দখল মুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হচ্ছে নদীর জায়গা অবৈধভাবে দখল করে রাখা সিমেন্টের গোডাউন। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর পাশে যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল দখলদাররা। ঢাকা
ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফার প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকটি বহুতল ভবন ও গাছ কাটার 20 থেকে 25টি সমিল সহ 1.5 শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিকের জায়গা ভাড়া দিছে না, তার কিছু হয়নি, তার জায়গা ভেঙে ফেলছে। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। যদি অবাধ্য জায়গা হয় বাড়িওয়ালার হবে, জেল ফাঁস বাড়িওয়ালার হবে, আমরা তো সাধারণ ভাড়াটিয়া, আমাদের তো মনে করেন এই শাস্তি বা আমাদের হয়রানি। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদী গর্ভও ভরাট করে ফেলেছে, নদীর প্রবাহটাকেই পরিবর্তন করে দিয়েছে। আপনি দেখছেন আদালতের একটু সমন্বয়হীনতা আছে, বা নিম্ন আদালত থেকে যে সমস্ত রায় দিচ্ছেন, আমি মনে করি যে হাইকোর্টের আদেশটা তারা হয়তো একটু আমলে আনার উচিত। না বুঝে নদীর জায়গা কিনে সেখানে স্থাপনা তৈরি করেন, তাহলে সরকার কিন্তু আইন অনুযায়ী সে তার জায়গা উচ্ছেদ করবে, সেটি স্বাভাবিক। উচ্ছেদ পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে খুব অল্প সময়ের মধ্যে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। জাতির কাছে আমাদের অঙ্গীকার হচ্ছে এই নদীকে আবার নদীর জায়গায় ফিরিয়ে দেয়া, ঢাকাবাসীর জন্য এই এলাকায় বিনোদনের জন্য আসতে পারেন ভবিষ্যতে, সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করা। আমাদের এই প্রকল্পটা করার জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই এখানে ঠিকাদার আসবেন। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ দখলদারদের কাছ থেকে নদীর আশপাশে জায়গা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি নদীর নির্দিষ্ট পিলারের 150 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা করার আগেই বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর সদরঘাট থেকে এ অভিযান শুরু হয়। গুড়িয়ে দেওয়া হয় 1.5 শতাধিক অবৈধ স্থাপনা। নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠার রোধে নদীর তীরে সামাজিক বনায়ন ও বিনোদন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। অর্থনীতি চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সদরঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ সময় এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকা দালান, টিনশেড আর বেড়ার ঘর। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদীমাতৃক দেশ, আমরা নদীকে দেখতে সুন্দর, অবশ্যই উপভোগ করার কিছু আছে। যেহেতু উপভোগ করার কিছু আছে, এই উপভোগ্য জিনিসগুলো আমরা দেখতে চাই। সরকার যে কাজ করে, ভালো কাজ করে, আমাদের সরকারের উপর অনুরোধ থাকবে, আমরা যে গরিব মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো। আমরা যে শ্রমিক কারখানায় কাজ করতাম, এখন আমরা তো বেকার, এখন আমরা ছেলে ফেলে নিয়ে কোথায় যাবো। 2187টি মোট স্থাপনা, এরপরেও আরও বেশ কিছু স্থাপনা হয়েছে 2015 সনের পর। আমরা এখন এই ফেজে 200-র মতো স্থাপনা আমাদের রয়েছে। এটা শেষ করার পরে আমরা নতুন করে বাকি ফেজগুলো ধরবো এবং সেখানকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। অভিযোগ আছে, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তবে এবার কর্তৃপক্ষ বলছে সেখানে বনায়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। উচ্ছেদ কার্যক্রম করার পর সঙ্গে সঙ্গে এখানে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং গতকাল জেলা প্রশাসক মহোদয়, বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বলেছে যে এই জায়গাগুলো, উদ্ধারকৃত যে জায়গাগুলোতে দ্রুততর সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আধুনিক নগরী, যেমনটি টেমস বা লন্ডনের টেমস নদীর পাশে রয়েছে নদীর তীরে, সেরকমভাবে সবুজায়ন এবং সুন্দর ওয়াকওয়ে এরকমটি করার পরিকল্পনা রয়েছে। 2016 সালে উচ্চ আদালতের এক রায়ে কর্ণফুলী নদীর উপর গড়ে ওঠা 2127টি অবৈধ স্থাপনা 90 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশের 2 বছর পর অবশেষে সব জটিলতা কাটিয়ে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন। সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। মামলা তদারকি ও যথাযথভাবে নিষ্পত্তিতে আলাদা ইউনিট গঠনের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাস দমন সহ প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাফল্যের পরিচয় দিয়েছে।
তবে প্রতিটি আলাদা ইউনিটের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। বছরের শুরুতেই কাজের উৎসাহ বাড়াতে নিজেদের মূল্যায়ন এবং বছর জুড়ে দায়িত্ব পালনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সদস্যদের একত্রিত করতেই আয়োজন করা হয় পুলিশ সপ্তাহ। সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্যে থাকে প্রধানমন্ত্রীর সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ। সেখানেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা আসে সরকার প্রধানের তরফ থেকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্ব আরোপ করেন সাইবার অপরাধ মোকাবিলাতেও। জঙ্গিবাদ সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে আমরা করতে পেরেছি। গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মামলা দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিকমতো। শিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। দায়িত্ব এবং কর্তব্য পালনরত অবস্থায় কোথায় কোন ধরনের পুলিশের আচার আচরণ, ব্যবহার বা কার্যক্রম অথবা তাৎক্ষণিক দ্রুত অ্যাকশনে যেতে হবে, এর উপরে বিশেষায়িত ট্রেনিং এর বেশি প্রয়োজন বলে আমি মনে করি। না চাইতেও পুলিশ বাহিনীর অনেক সমস্যা বর্তমান সরকার সমাধান করেছে জানিয়ে পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ফার্মার্স ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। জাহালুমের বিনা দোষে কারাভোগের ঘটনা তদন্তে দুদকের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছেন না সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। তারা বলছেন, আগে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। জাহালুমের হারানোর সময়ের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারা বলছেন, বিষয়টি নির্ধারিত হবে উচ্চ আদালতের সিদ্ধান্তে। বিনা দোষে কারাগারে কাটাতে হয়েছে 3টি বছর। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন জাহালম, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাওয়া যাবে না। তবে মিলতে কি পারে তার ক্ষতিপূরণ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, যাদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পেতে হবে দণ্ড। এ নিয়ে দুদকের তদন্তের উপরও আস্থা রাখতে পারছেন না তারা। সে আগে কি কাজ করতো, তার সোর্স অফ ইনকাম কী ছিল, তার আয়টা কী ছিল, তার পরিবারের সদস্য কতজন, এবং সে আগে যে জীবন ধারণ করতো গত 3 বছর বা 5 বছর, সেই অনুসারে তার নির্ধারণ করে তার ক্ষতিপূরণটা তাকে দিতে হবে। এবং পরিপূর্ণভাবে যাদের অবহেলায় এটা তাকে জেল খাটতে হয়েছে তাদের পকেট থেকে টাকাটা আসবে, সরকার দেবে না। দুদকের অপরাধের তদন্ত করতে পারে না, এই জন্য জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া প্রয়োজন। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, এবং এই লোকটা যাতে ভবিষ্যতে বেঁচে থাকতে পারে সেই জন্য তাকে অন্তত সরকারের কোষাগার থেকে একটি বড় ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করা দরকার। জাহালমের মুক্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া আইনজীবী বলছেন, কি ধরনের ক্ষতিপূরণ মিলবে তা ঠিক করবে উচ্চ আদালত। জাহালমের মামলার ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ যেটা, সেটি আদালত দেখবেন আসলে যে কর্তৃপক্ষের অবহেলা কতটা ছিল, কিভাবে সে জড়িয়েছে, এই সবগুলো বিষয় দেখে তারপরে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন। জাহালমের কারাভোগকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন,
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তদন্তকারী সংস্থাগুলোকে সতর্ক হতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ আমলে নেওয়ার 6 মাসের মধ্যে মাদক মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 600 ইয়াবা মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আবারও রাজধানীর সড়কে ঝরল শিক্ষার্থীর রক্ত। উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের 10 নম্বর সেতুতে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে 5ম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সুচি। রাস্তা পারাপারের সময় বাবা মার সামনেই ফাইজাকে ধাক্কা দিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক মাইক্রোবাস। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে বিচার দাবি করেছে পরিবার। স্কুলে পরীক্ষা দিতে যাবার কথা বাবা মার সাথেই রওনা দেয় 10 বছরের ফাইজা। তবে পরীক্ষা দিয়ে আর বাবা মার হাত ধরে বাড়ি ফেরা হয়নি ফাইজার। গাড়ি চাপায় ফাইজার পরীক্ষার বোর্ডটি মুচড়ে গেছে, পিঠের ব্যাগটি ছিন্ন ভিন্ন প্রায়। বাবা মার সামনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। গাড়িটা তখন দেখছি গতি অনেক ভাবতে পারি না যে সে এখানেও সে গতি করবে। আমার মেয়েটা দাঁড়িয়ে গেছে, আমি বললাম সাবধান থাকো, যে আসছে মাইক্রোবাস আসছে, কিছু দাঁড়িয়ে ছিল গাড়িটা করে ধাক্কা দেওয়ার পরে পড়ে যাওয়ার পরে আবার আমরা যে দেখছি আবার তাকে টান দিয়ে নিয়ে গেছে। পড়ে গেছে তখন সে পালানোর চেষ্টা করছে, ওর উপর দিয়ে চালিয়ে পালাই গেছে দ্রুত গতিতে। সেখানে ছিলেন আরো প্রত্যক্ষদর্শী। তারা জানান এটি কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। দূর থেকে আসা মাইক্রোবাসটি পথচারী পারাপারের স্থানটি দেখলেও কোনো গতি না থামিয়েই ব্রিজে উঠে এসে ফাইজাকে ধাক্কা দেয়। তখনও বেঁচে ছিল ফাইজা। তারপরও গাড়িটি গতি বাড়িয়ে ফাইজার উপর দিয়েই চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ও চাকার নিচে পড়ে গেছে, ওই সামনে পড়ে আছে, তখন ড্রাইভার ওর উপর গাড়িটা টান দিছে, তখন এসে মারা গেছে। এর আগে সে মারা যেত না, বডির উপর থেকে গেছে। দোষী হলে তার ফাঁসি বা ক্ষতিপূরণ এগুলো আমরা দাবি করেছি যে এটা যেন সুষ্ঠু বিচার হয়। কারণ আর কোনো বাবা মা যেন তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার পথে আসার পথে স্কুলে যাবে পড়াশোনা করে মানুষ হতে, আর যাওয়ার পথে লাশ হয়ে যায়। এছাড়া রাজুকের এই আবাসন প্রকল্পে 6,500-এর বেশি আবাসনের ব্যবস্থা করা হলেও এখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গাড়ি চলাচলেও কোনো নিয়ম মানেন না কেউ বলে জানান বসবাসকারীরা। আমরা যখন বেড়াতেও আসতাম আগে, যখন ফ্ল্যাট পাইছি বা এরকম, যখন এরপর যখন গাড়ি এত জোরে যায় ব্রিজের ওপরটা, আমাদের খুব ভয় লাগে। রাজুক আমাদেরকে এখানে বাধ্য করতেছে যে টাকা দাও, কিস্তি দাও, এখানে বাস করো। আমরা এই সমস্ত সমস্যার কথা আমরা রাজুকের চেয়ারম্যানের সাথে বলছি, তখন উনি নিজে বলছে যে আপনাদের নিরাপত্তা, বাচ্চার নিরাপত্তার দায়িত্ব আমাদের না। এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তুরাগ থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ফাইজার পরিবার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস উঠে যাওয়ায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে বাস চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বারিধারার এই দোকানটি চালাতো শাহিন। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সব দুমো হয়েছে এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো হয়ে গেছে, অন্ধকার। একজনের নাম হচ্ছে শাহিন, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে এর সমাধানে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। সন্ধ্যায় সময় সংবাদকে তারা জানান, সড়ক নিরাপদ করতে অঙ্গীকার ও আইন কোনোটিই যথার্থভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। যে অঙ্গীকারগুলো করা হয়
এই অঙ্গীকারগুলো বিশেষত সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখি এগুলো কাগজে পত্রে সীমাবদ্ধ থাকে। দ্রুত বাস্তবায়নে যেমনটি গড়িমসি হয়, তেমনটি অনেকগুলো অঙ্গীকার শুধু অঙ্গীকার পর্যায়ে থেকে যায়, এটি বাস্তবায়ন হয় না। সত্যিকার অর্থে যদি সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং ওই জায়গাটা কি কারণে দুর্ঘটনা ঘটছে সেটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য যদি সেইভাবে আন্তরিকতার সঙ্গে যদি যারা উপযুক্ত কর্তৃপক্ষ তারা যদি ব্যবস্থা নিত, তাহলে এই জিনিস আমরা দেখতে পারতাম না। রাতের সময় আরো থাকছে সময় সংবাদের ইউটিউব চ্যানেলের গোল্ড প্লে বাটন অর্জন উদযাপন, এর মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে 20 লাখ। বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দল উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল, নির্বাচনে হেরে পথিক যেমন পথহারা, সে দিশেহারা পথিকের মতো অবস্থা এখন বিএনপি। উপজেলা লেভেলে তারা করতে পারে, যখন কাউন্সিলর পদে করছে, উপজেলা লেভেলে করলেও তো অবাক হবে না। কারণ বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়। ডিএনসিসি উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে তিনি একথা বলেন। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। নির্বাচনে কে জয়ী হলো সেটা ভোটারদের বিষয়, সেখানে আপনাদের বিষয় নয়। আপনাদের বিষয় হলো আচরণবিধি কিভাবে তারা পালন করে সেটা দেখা। যাদেরকে জনগণ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি হবেন নির্বাচিত প্রতিনিধি। আইনানুগ নির্বাচন করতে হবে। আপনাদের যে ক্ষিপ্রতা, আপনাদের নিরপেক্ষতা, আপনাদের যে বিচারিক মনোভাব নিয়ে যদি আপনারা সামনে যান, তাদের দেখবেন প্রত্যেকেই আপনাদের কথা শুনবে। বিনা অপরাধে জাহালমের কারাভোগের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুদককে তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। জাহালামের ভুলবশত তার যে 3 বছর তাকে কারাভোগ করতে হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং আমি আশা করব তারা এই যে ভুলক্রমে নির্দোষ মানুষ 3 বছর কারাভোগ করলো, এটির জন্য যারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা এই জন্য দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সকাল 8টায় ইনানি থেকে উখিয়ার কুতুপালংয়ে UNHCR পরিচালিত ট্রানজিট ক্যাম্পে যান তিনি। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রেডক্রস পরিচালিত ফিল্ড হসপিটাল পরিদর্শনে যান জোলি। খোঁজ খবর নেন সেখানে সেবা নিতে আসা রোহিঙ্গা সদস্যদের। এরপর D4 ক্যাম্প পরিদর্শন করে শিশুদের সঙ্গে সময় কাটান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এ বিশেষ দূত। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন তিনি। Rohingya are not only displaced, they are stateless, and some still won't even call the Rohingya by their rightful name. It was deeply upsetting. I'm therefore thankful that here in Bangladesh, Rohingya refugees have their existence recognized and are being provided by the government and UNHCR with documentation and proof of their identity.
শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো আশা নেই জানিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের হেড অফ ডেলিগেশন ইখতিয়ার আসলানুফ বলেছেন, নিজেদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে মিয়ানমারকে চাপ অব্যাহত রাখা। দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এছাড়া ভাষাঞ্চলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন আসলানুফ। এর আগের প্রত্যাবাসনগুলো দেখুন, সমন্বিত পরিকল্পনা না নেয়ায় সেগুলো টেকসই হয়নি। মিয়ানমারে অনেক সংস্থা ঘরবাড়ি তৈরি করছে ঠিকই, কিন্তু সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সমস্যাটা জাতিগত, ধর্মীয়। এখানকার মানুষদের জীবন অনুন্নত। এই ইস্যুতে ধারাবাহিক উন্নতি আশাব্যঞ্জক। এটা নির্দিষ্ট করে বলতে পারছি না কবে এটা শুরু হবে, তবে প্রত্যাবাসন শুরু করতে অনেক সময় লাগবে। এছাড়া ভাষাঞ্চলে তাদের পুনর্বাসনে আইনগত কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে তারা মুক্তভাবে চলাচল করতে পারবে কিনা, স্বাস্থ্য বিদ্যুতের সুবিধা পাবে কিনা, সরকারকে তা বিবেচনা করতে হবে। নারায়ণগঞ্জে 2 বোনকে গণধর্ষণের মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 28শে মে সোনারগাঁওয়ের চাচার বাড়িতে বেড়াতে আসেন 2 বোন। এ সময় তাদের একটি বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে শাহ আলম, খোকন, এমদাদ, ইকবাল, জিয়া ও নুরুল ইসলাম। এই ঘটনায় নির্যাতিতারা বাদী হয়ে 6 জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছে। দোষ প্রমাণ না হওয়ায় নুরুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়। নারায়ণগঞ্জে একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। একই স্কুলের 4র্থ শ্রেণীর এক কর্মচারীকে লাঞ্ছনার পাল্টা অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, গতকাল দুপুরে ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবকে রাজধানীর মতিঝিলে একটি অফিসে ডেকে নিয়ে মারধর করে সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা। এরপর তাকে স্কুলের কর্মচারী ফখরুলের বাসায় আটকে রেখে 2য় দফায় মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের পাল্টা অভিযোগ করেছেন ফখরুল। এই ঘটনা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান শিক্ষক ও কর্মচারীকে আটক করেছে পুলিশ। যে দপ্তরি এখানে আগে আমাদের কাছে কমপ্লেন করছে, তার বাসায় নাকি নিয়ে গেছে, নিয়ে যাইয়া এখানে তাকে আরো মারপিট করে তার পদত্যাগ পত্রে একটা সই নিছে। এই হলো প্রধান শিক্ষকের অভিযোগ। আর দপ্তরির অভিযোগ, তাকে এখানে বলাৎকার করা হচ্ছে দীর্ঘদিন ধরে ইচ্ছার বিরুদ্ধে। সে এই ব্যাপারে কোনো প্রতিকার পাচ্ছে না এবং এই ব্যাপারে একটা অডিও প্লাস একটা ভিডিওর একটু কিছু অংশ সহ একটা অভিযোগ আমাদের কাছে দিচ্ছেন। আমরা 2টা অভিযোগকেই খতিয়ে দেখছি এবং 2টা অভিযোগেই আমরা যেটা যথার্থতা পাবো আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদপুরে হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশত স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। অভিভাবকরা জানান, বিকেলে কচুয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে 47 জন বাসায় ফিরে গেছে, তবে এখনও ভর্তি রয়েছে 3 শিক্ষার্থী। তিক্ত অতীত ভুলে ঘুরে দাঁড়াতেই পদ্মা নামে যাত্রা শুরু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্মার্স, জানালেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে আসা অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ঋণের টাকা ফেরত পেতে ও আমানত সংগ্রহে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছে। অর্থনীতিবিদদের মত, দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা ফেরাতে সার্বিকভাবে ব্যাংকের আর্থিক হিসেবে ইতিবাচক ফল আসতে হবে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও। এ ব্যাংক ঘিরে আর্থিক খাতের সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপে মূলধন যোগান দিয়ে গত বছর ব্যাংকটির 68% মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত 5 প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবি। এছাড়া বাকি অংশের মালিকানায় আছে আরও 4 আর্থিক প্রতিষ্ঠান। আমাদের ম্যানেজমেন্ট যে পরিবর্তন করছে এবং আমরা পরিবর্তন চাই, সেটার একটা অংশ হচ্ছে যে নাম পরিবর্তন। অতীতে যে বার্নিংগুলো, সেটা নতুন ম্যানেজমেন্ট এবং পর্ষদ এই জিনিসটাকে ডিজোন করতে চায়। 2018 সালে আমাদের নতুন ডিপোজিট এসছে 490 কোটি টাকা, ক্যাশ রিকভারি 600 কোটি টাকার কাছাকাছি। গ্রাহকদেরকে পেমেন্ট করেছি 2000 কোটি টাকা, যেটা আমরা রিকভারি এবং ডিপোজিট প্লাস আমার 715 কোটি টাকা নতুন ফ্রেশ পেড আপ ক্যাপিটাল। তারপর বন্ড রিলিজ করেছি 285 কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে, এটাও ক্যাশ ফ্লোতে গিয়েছে। চেয়ারম্যান সাহেব সহ এমডি সাহেবকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই কাউন্সিলিং করা, তাদেরকে মিট দ্য বরোয়ার করা, মিট দ্য কাস্টমার করা, এবং এটা করছে এবং আমার মনে হচ্ছে যে জনগণের আস্থা ফিরে আসছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে জোরে সোরে শুরু হয়েছে দাপ্তরিক স্ট্যাম্প, সিল, প্যাড সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নাম বদলের কার্যক্রম। জনবল নিয়োগেও কাজ শুরু করেছে সারা দেশে 57টি শাখায় বিস্তৃত ব্যাংকটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। ব্যাংকের উচিত হবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো উঠেছে তার সবগুলোর ব্যাপারেই একটা গ্রহণযোগ্য ইতিবাচক উত্তর দেবার মতো অবস্থা তৈরি করা। তাহলে ধীরে ধীরে সে হয়তো তার নাম পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা অবস্থায় যেতে পারতে পারে। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5200 কোটি টাকা। 2009 সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক হয়ে যায় আইসিবি ইসলামিক ব্যাংক, কিন্তু গত 1 দশকেও খাদে পড়ে যাওয়া ব্যাংকটি উঠে দাঁড়াতে পারেনি। এবার ফার্মার্স ব্যাংক নাম বদলে হওয়া পদ্মা ব্যাংক কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। উদযাপন করা হলো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের গোল্ড প্লে বাটন অর্জন। এরই মধ্যে এ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। গোল্ড প্লে বাটন অর্জনের আগে দ্রুততম সময়ে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে সিলভার বাটন অর্জন করে সময় সংবাদের ইউটিউব চ্যানেল। বর্তমানে 20 লাখেরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে দেশের সেরা 6 ইউটিউব চ্যানেলের তালিকায় স্থান করে নিয়েছে এ প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে এত কম সময়ে ইউটিউব চ্যানেলের এত সাবস্ক্রাইবার অর্জনের নজির এটিই প্রথম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, সম্পাদকীয় প্রধান নিয়াজ মোর্শেদ কাদেরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 1 বছর 5 মাস, আর আমরা যে অর্জনটা করেছি এটা অনেক বেশি অর্জন, এবং আশা করি যে আমরা আরও বেশি, মানে এত দ্রুত হারে আর কেউ অর্জন করতে পারেনি, তো সেই দ্রুত হারেই আমরা ডায়মন্ড প্লে বাটনটা অর্জন করব এই আশা রাখি। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংবিধানের বিভিন্ন বিষয় সম্পর্কে ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসিতে একটি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। বিকেলে এনডিসিতে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এনডিসি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সহ ন্যাশনাল ডিফেন্স কোর্স অনুষদের সদস্যবৃন্দ। এছাড়াও এ কোর্সের দেশি বিদেশি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা 1 দিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখিরি মুনাজাত, প্রত্যাশা সরকারের। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর দুপাড়ে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো 1/2 শতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত, ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।